আমার কবিতায় বহুরূপে বহুবার সূর্যের প্রসঙ্গ এসেছে। তার মানে এই নয় যে আমি খুব সূর্যপ্রেমিক বা আমি সূর্যকে খুব ভালোবাসি। তুলনামূলকভাবে সূর্যের চেয়ে চাঁদই বরং আমাকে আনন্দ দিয়েছে বেশি। আমার কবিতায়, আমার গানের মধ্যে আমি সূর্যের চেয়ে চাঁদের কথাই বেশি বলেছি। ও, আমি রাগ করেছি চাঁদের সাথে, মুখখানি সে দেয়নি ছুঁতে আমার হাতে। বিশেষত পূর্ণিমার রাতে আকাশের চাঁদ আমার খুব ভালো লাগে, ভীষণ ভীষণ। আকাশ উন্মাদ করা চাঁদের স্নিগ্ধ রূপ আমি লুকিয়ে লুকিয়ে দেখি একা। আমি জানি আমি তাকে খুব প্রেম চোখে না দেখলেও তার প্রতি আমার কৃতজ্ঞতা অবিচল। এই কবিতাটির শিরোনাম সূর্য সত্য, চন্দ্র সত্য, সত্য নববর্ষ। কবিতাটি লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ। নববর্ষ খুবই প্রাসঙ্গিক, কেননা গতকালই চলে গেল পহেলা বৈশাখ, আজকে 2 বৈশাখ। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ সকাল 24-এ। আজ 2 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 13 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, সনাতনী ধর্মাবলম্বীদের মতে তারা পহেলা বৈশাখের যে রীতিনীতি আছে সেটি পালন করছে আজ থেকে। তাই বাজারেও সেই পহেলা বৈশাখের একটা ছোঁয়া লেগে আছে। বাজার পরিস্থিতি জানাবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নওগাঁর বাজারে আপনার দেখা পেলাম। আমরা যেটা বলছিলাম যে যদিও আমরা গতকাল পহেলা বৈশাখ পালন করেছি এবং তার আগের দিন চৈত্র সংক্রান্তি সব রীতিনীতি পালন করেছি, কিন্তু বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরা যারা আছেন তারা বাংলা দিনপঞ্জিকা অনুসারে সেই রীতিনীতি পালন করেন আজকের দিনে, অর্থাৎ 15 এপ্রিল। আর তাই জন্যে বাজারে এখনও সেই পহেলা বৈশাখের যে একটা রমরমে ভাব, আড়ম্বর, সেটা রয়ে গেছে। সেই সম্পর্কে জানতে চাই নওগাঁর বাজারে কি পরিস্থিতি। জি, নিশ্চয় তাই। আপনি ঠিকই বলেছেন যে আসলে সারা দেশেই পহেলা বৈশাখ গতকালকে পালন করলেও মূলত সনাতন ধর্মের যারা মানুষজন আছেন তারা বাংলা যে পঞ্জিকা, সেই পঞ্জিকা অনুযায়ী আজকে তারা সেই আয়োজনগুলো পালন করেন। এবং যার কারণেই যেই কাঁচা বাজারের যেই বাজারগুলো আছে, হাটগুলো আছে, সেগুলোতে আজকে তাদের যে আনাগোনা সেটি খানিকটা বেড়েছে বলা চলে। আমরা আজকে আছি আসলে নওগাঁর সবচেয়ে প্রাচীনতম একটি হাট, বলা যায় যে প্রায় 100 বছরের পুরাতন হাট, কীর্তিপুরের হাট। যদিও বা এটি ভোর 5টা থেকে আসলে এই হাটের যে আয়োজন সেটি বসে। এখন বেশ খানিকটা লোকজন কমে গেছে, লোকজনের সমাগম কমে গেছে। আমরা কথা হচ্ছিল বেশ কয়েকজন সনাতন ধর্মের মানুষজনের সঙ্গে, তারা আসলে আজকে যে পূজা পার্বণ সহ অন্যান্য যে আয়োজন বা আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলোর জন্য বিভিন্ন ধরনের সবজি লাগে, আসলে সেই সবজিগুলো কেনবার জন্য তারা এসেছিলেন। পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে যারা আসলে আপনি জানেন যে হালখাতার যে প্রচলন গ্রাম বাংলায়, সে হালখাতা করবার জন্য যে কেনাকাটা সেগুলো করবার জন্য কিন্তু এসেছিলেন। এই হাটের মূল যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আসলে এখানে যেহেতু আশপাশে প্রচুর মাঠ আছে, কৃষকরা যে পণ্য তারা উৎপাদন করেন সেগুলো আসলে সরাসরি এখানে নিয়ে আসেন, যার কারণেই কম দামে, বলা যায় যে প্রায় অর্ধেক দামে আসলে এখানে পাওয়া যায়। আজকে যদি আমি বলি যে আলু এখানে পাচ্ছেন আপনি প্রায় প্রতি কেজি 13 টাকা দরে পাচ্ছেন, কাঁচা মরিচ যেটি পাবেন 30 টাকায়, পটল 40 টাকা, মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে প্রতি পিস 10 টাকা করে। এটি পার্শ্ববর্তী নওগাঁ কিংবা অন্যান্য বাজারে যদি আপনি যান দেখবেন যে প্রায় ডাবল দামে আপনাকে আসলে কিনতে হচ্ছে। সেই জায়গা থেকে মানুষজন আসলে যেহেতু কম দামে এখানে পান, সাধারণ যারা গৃহস্থ আছেন তারাও যেমন এখান থেকে কেনাকাটা করেন, পাশাপাশি যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারাও কিন্তু নওগাঁ শহর থেকে এখানে এসে তারাও কিন্তু কেনাকাটা করেন। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রাম বাংলার মানুষজন আসলে বাংলা বছর, বাংলা মাসকে লক্ষ্য করে তারা সারা বছরের যে পরিকল্পনা সেটি সাজান। সেই দিক থেকে যারা আসলেই মনে করেন যে এই বাংলা বছরে পুরোটা জুড়েই যে সবজিগুলো লাগে, বিশেষ করে আমি আলু বা পেঁয়াজের কথা যদি বলি, সেগুলো বছর জুড়েই লাগে, সেই মোটা দাগে যে বাজারগুলো করতে হয় সেগুলো কিন্তু তারা এখানে করেন এবং করবার পরে কিন্তু তারা সেগুলো সংরক্ষণ করেন, যেগুলো তাদের বছরব্যাপী আসলে মোটামুটি লাগে। এরকমটা ছিল। যেহেতু হাটের আয়োজন আসলে আরেকটু আগে হলে হয়তো আমরা একটা জমজমাট পরিস্থিতি দেখাতে পারতাম। হাটের আয়োজন বেশ খানিকটা
ভেঙে গেছে। অন্য কোনো আয়োজনে অন্য কোনো সময় হয়তো আবার যুক্ত হয়ে এই হাটের যে অবস্থা সেটি হয়তো দেখানো যাবে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং নওগাঁ থেকে পহেলা বৈশাখের রীতিনীতি নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে বাজার করা ক্রেতা বিক্রেতার সম্পর্ক সেটা আপনার কাছ থেকে বিস্তারিত জানা গেল। পহেলা বৈশাখ মানেই যেখানে পান্তা ইলিশ খাওয়া যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। তবে এই সময় ইলিশ খাওয়া কতটা যৌক্তিক তা একটা প্রশ্নের বিষয়। একদিকে ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, তার উপর বৈশাখের আগমন ঘিরে বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। ইলিশের পরিস্থিতি নিয়েই জানবো। বরগুনা থেকে যুক্ত করছি সহকর্মী আবু জাফর সালেহকে। সালেহ, শুভ সকাল আপনাকে। এই যে 14 এপ্রিলকে বলি কিংবা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বলি, এই সময়টায় যে ইলিশ কেনার একটা ধুম পড়ে যায়, পহেলা বৈশাখকে ঘিরে পান্তা খাওয়া, ইলিশ খাওয়া যেন রীতিনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের। এদিকে চলছে জাটকা নিধন সপ্তাহ, সংরক্ষণ সপ্তাহ। সেখানে যদি বলতে হয় তাহলে ইলিশ খাওয়াটা এই মৌসুমে কতটা যৌক্তিক, এবং যদি জাটকা সংরক্ষণ সপ্তাহে পালন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বাঙালির ইলিশ খাওয়ার কারণে ইলিশের ওপরে প্রভাবটা কেমন পড়বে? তাস্তবা, আমি আসলে আপনাকে একটু আগে জানিয়ে রাখি যে আসলে ইলিশের যে মৌসুম, সেই মৌসুমটি কিন্তু শুরু হয় যে জুলাই থেকে সেপ্টেম্বর, এটিকে কিন্তু ইলিশের মৌসুম বলা হয়। যে এবং যদিও জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অর্থাৎ এই 5 মাস মূলত জেলেরা ইলিশ বেশি আহরণ করতে পারে। আর যেটি সিজন কিন্তু আসলে মূলত জুলাই থেকে সেপ্টেম্বর। আর এই যে আসলে এপ্রিলে যে ইলিশ, যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে ইলিশের যে একটি প্রভাব পড়ে, আসলে এই সময়টা কিন্তু পহেলা নভেম্বর থেকে কিন্তু 30শে জুন পর্যন্ত এই সময়ে কিন্তু জাটকা বা আহরণ এবং সংরক্ষণ এবং মজুদ সবকিছুই কিন্তু নিষিদ্ধ থাকে। এবং তার মধ্যে কিন্তু আবার এই যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ, এখানে কিন্তু মৎস্য বিভাগ প্রশাসনের কিন্তু একটি নজরদারি থাকে এই সব কারণে আসলে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে ইলিশের সে সিজন নয়, যার কারণে সাগর নদীতে যে জাল, সে জালের ধরন পরিবর্তন করে জেলেরা কিন্তু এই সময়ে কিন্তু আসলে অন্যান্য প্রজাতির যে মাছ ধরা পড়ে সেই জালগুলো কিন্তু তারা নদীতে তারা ফেলে এবং অন্যান্য প্রজাতির মাছ শিকার করেন। এবং এ সময় কিন্তু আমি যে বরগুনা নদী বেষ্টিত একটি জেলা, ওখানে পায়রা, বিষখালী, বলেশ্বর 3টি বড় নদী রয়েছে। এসব নদীতে জেলেদের সাথে কথা বলেছি এবং সরেজমিনে যে বিষয়গুলো দেখেছি যে এখানে কিন্তু আসলে এই মুহূর্তে ইলিশের জাল তেমন একটি তারা নদীতে তারা ফালানোর চেষ্টা করেন না। কারণ হচ্ছে যে আসলে এই মুহূর্তে ইলিশের যে শিকার সেটি কম, যার কারণেই কিন্তু আসলে তারা ইলিশ ধরার চেষ্টা করেন না। তো আসলে একদিকে ইলিশ না থাকা, আর একদিকে হচ্ছে যে ইলিশের উপরে যে একটি পহেলা বৈশাখের যে চাপ, সেটি কিন্তু যার কারণে কিন্তু দাম কিন্তু আকাশচুম্বী হয়ে যায়। আর যে বিষয়টি যে এবছর কিন্তু দীর্ঘদিনের যে জেলেদের যে দাবিটি ছিল যে 65 দিনের যে সমুদ্রে মাছ শিকার, ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছ শিকারে যে একটি অবরোধের যে একটি বিষয় ছিল, সেটি নিয়ে কিন্তু জেলেদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ছিল যে অন্তত প্রতিবেশী দেশ ভারতের সাথে যাতে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং 65 দিনের অবরোধ কিন্তু তারা মানতে রাজি হয়নি, এমন একটি বিষয় ছিল। তো সেখানে এবছর থেকে কিন্তু সরকার সেটিকে কিন্তু কমিয়ে, অর্থাৎ এখানে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত এই 58 দিনের কিন্তু এই নিষেধাজ্ঞা দিয়েছেন, যেটি ভারতের 13 জুন শেষ হবে, বাংলাদেশে তার 2 দিন আগে এই নিষেধাজ্ঞা শেষ হবে। যার কারণে জেলেরা অনেকটা খুশি যে তারা অর্থাৎ এই সময় যাতে তারা পুরো ভরা মৌসুমে যাতে তারা ইলিশ শিকার করতে পারে, সে কারণে তারা খুশি। তবে এই মুহূর্তে কিন্তু আমি আপনাকে একটু আগে যে চিত্রটি দেখিয়েছি যে এখানে কিন্তু যে বাজারে সবসময় কিন্তু ইলিশে ভরপুর থাকে সেটি কিন্তু নেই। অন্যান্য প্রজাতির কিছু মাছ রয়েছে, তাও কিন্তু দাম ক্রেতার নাগালের বাইরে। এই ছিল সর্বশেষ বরগুনা থেকে তাসলিমা। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ততনু মুখে তুলি বিষাণ ভয়াল করে দাও ডাক, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। সকাল 24 থেকে এবারে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য আয়োজন। মানুষ জন্মায় ঠিক যেমন ধান পাকে একদিনের মেঘে, বাঁচে বাঁশির মতো ফু দিয়ে বেজে ওঠা শূন্যতায়, হারায় তালপাতার পাখায় লেখা প্রেমপত্রের মতো, পুনরায় উঠে দাঁড়ায় বৈশাখের বটতলায় নতুন শপথে। জীবন আসলে গ্রীষ্মের ফল নয়, সে তো আগুনে পুড়ে গন্ধ মাখা রসালো গল্প, যা বৈশাখের রোদে শুকিয়ে ওঠে, আবার কারো মনে বর্ষার সুরে বাঁচে। আরও একবার আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আমি সাথে আছি তাসনুফা মোহনা। দেশ জুড়ে বর্ষবরণের উৎসবে মেতেছে গোটা জাতি। সোমবার সকালে শুরু হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। দিনব্যাপী ছিল নানা আয়োজন। অতীতের সব ভুল ও গ্লানি ভুলে সামনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা সবার। নতুন বছর, নতুন স্বপ্ন, বর্ষবরণের উৎসবে মেতেছেন গোটা জাতি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ সারা দেশেই হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। বর্ণিল আয়োজনে ঢাকের তালে নেচে গিয়ে দিনের শুরু হয়। শোভাযাত্রায় ফুটে তোলা হয় দেশীয় সংস্কৃতি। রমনা অনুষ্ঠান, রবীন্দ্র সরোবর অনুষ্ঠান, সকালে ঘুম থেকে উঠেই আসলে এগুলা দেখা, দেন উদীচিতে এসে প্রোগ্রাম দেখা, এটা আসলে মানে প্রত্যেক বছরের একদম নস্টালজিয়ার মতো কাজ করে। ছোট ছোট বাচ্চারা আপনার সংস্কৃতির সঙ্গে, সংস্কৃতি মানে কিন্তু নিজস্বতা, বৈশিষ্ট্য, এই সংস্কৃতির সঙ্গে যাতে বেড়ে উঠতে পারে সেটা। অতীতের সব ভুল ও গ্লানি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সবাই। দেশটি একটি সুন্দর, শৃঙ্খলামুক্ত, অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে আবারও গড়ে উঠুক। আমাদের বাংলাদেশে যেন সবাই মানে ভালোভাবে জীবনযাপন করতে পারে, এর জন্য আমি আশা রাখছি। আজ আমি হারিয়ে যাব, এছাড়াও ঐতিহ্যের পান্তা ইলিশ আর হালখাতা ছাড়াও দিনব্যাপী গ্রামীণ মেলা, খেলাধুলা, ম্যাজিক শো, ঘুড়ি উৎসব সহ থাকছে নানা আয়োজন। উৎসবের রঙে এই বৈশাখ বয়ে আনুক সম্ভাবনার বার্তা। বৈরিতা ভুলে এক হয়ে উঠুক সবাই, এই প্রত্যাশা সবার। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24। গতকাল সারা দেশে বিভিন্ন জেলা শহরে এভাবেই পহেলা বৈশাখের আয়োজন করা হয় সারা দিন ব্যাপী, এবং বাংলাদেশের সব মানুষ এভাবেই পহেলা বৈশাখের আনন্দে ধর্ম, বর্ণ নির্বিশেষে মেতে ওঠে। প্রিয় দর্শক, সারা দেশের আয়োজন জানছিলাম, এবারে রাজধানী ঢাকার আয়োজন সম্পর্কে জানব। ড্রোনের আলোর ঝলকানিতে ঢাকার আকাশে উঠে এলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের হার নামানো উপাখ্যান। আবু সাইদ থেকে নির্মুগ্ধ কিংবা বাঁধনহীন উন্মুক্ত পায়রা যেন নববর্ষের দিনে কথা বলে উঠল এক অন্য স্বাধীনতার। চীনা দূতাবাসের সহযোগিতায় এই আয়োজনের পাশাপাশি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তরুণ তরুণীরা মেতে ওঠেন ওপেন এয়ার কনসার্টে। এর আগে দিনভরই বৈশাখী উচ্ছ্বাস ছিল নগর জুড়ে, তাই জানাবো এখন। খাঁচামুক্ত বাঁধহীন পায়রা এভাবেই সন্ধ্যার ড্রোন শোতে পেয়েছে স্বাধীনতা। মুক্তির যে উচ্ছ্বাস, কখনো বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, কখনো মীর মুগ্ধের অবয়বে
ঠাঁই পায় ঢাকার কেন্দ্রে সংসদের খোলা আকাশে, যেখানে বহুদিন বহু বছর ধরে বন্দী ছিল গণতন্ত্র। তার বাতাসেই যেন ভেসে বেড়ালো নতুন বছরে নতুন সময়ের আকাঙ্ক্ষা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চীনা দূতাবাসের এমন আয়োজনে মুক্তিকামী ফিলিস্তিনিরাও ছিল এই জনপদের ভাবনায়। হয়েছে কনসার্টও, যেখানে সঙ্গীত পরিবেশনায় বিখ্যাত সব ব্যান্ড দল। এখানে যে কনসার্ট হয়েছে, আমি মনে করি আমরা অন্যান্য কনসার্টগুলো থেকে আমরা অত্যন্ত ভালো একটি কনসার্ট দেখেছি এখন পর্যন্ত। এই আয়োজনটা করা নববর্ষে, সেটার কারণে জনসাধারণ থেকে শুরু করে উচ্চ মধ্য সবাই দেখেছে, এটা খুবই আসলে আনন্দের বিষয়। দেশকে আবার যে স্বাধীন হয়েছে এটা আমাদেরকে রিমাইন্ডার একটা দিল, আমরা যে ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছি, বাঙালিরা যে কোনো অংশে কম না কারো চেয়ে, এটা আমরা একটা বুঝতে পেরেছি। এর আগে দিনভরই নগর জীবনে বর্ষবরণের আয়োজনে উঠে এসেছে আবহমান বাংলা। বাঙালির বর্ষবরণের এই বহুমাত্রিক উৎসবে রঙের দোলে মাতোয়ারা চারিপাশ। নানা আয়োজনে যে যার মতো পালন করছেন দিনটি, আর কামনা করছেন মনের এই নির্বল আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র, ধরা হোক প্রাঞ্জল। সেই প্রাঞ্জলতার টানেই বাবা মায়ের হাত ধরে পরবর্তী প্রজন্মও মেতে ওঠে বৈশাখী আয়োজনে। টিএসসি, দোলচত্বর, শাহবাগ কিংবা শহীদ মিনার, দুপুর গড়িয়ে বিকেল হলেও কমেনি উৎসবের আমেজ। আমি এখানে পয়লা বৈশাখ উদযাপন করতে এসেছি। আমি আমার আব্বু আম্মু ভাই বোনের সাথে আসছি, আমার অনেক মজা লাগতেছে। এখন একটা ভিন্ন ধর্মী ভিন্ন অঙ্গিকে প্রেজেন্ট হচ্ছে, একটা ফ্রিডম যে সবাই সবার মতো করে এনজয় করতে পারতেছে, কোনো একটা প্রেসক্রাইব ফর্মুলার মতো না। ধানমন্ডির রবীন্দ্র সরোবর আর অভিজাতপাড়া গুলশানেও লাল সাদা শাড়ি আর বাহারি পাঞ্জাবিতে সেজেছে তরুণ তরুণীরা। শুধু পোশাকে নয়, তাদের বুকেও ছিল এই বাংলার প্রতি আবেগ। গতবার রোজার ঈদের পরে পড়েছিল তো নববর্ষের জন্য আর কি ওইভাবে উদযাপন করা হয়নি, তো এইবার ভালোই উদযাপন করা হচ্ছে। এটা একটা প্রাণবন্তর ব্যাপার, কত মানুষ আমরা একসাথে জড়িত হচ্ছি বা কত রং বেরঙের সবকিছু দেখতে পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশে একটা গর্ব। বাঙালির হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতিকে সাথে করে এই যে নতুন বছরের আবাহন, সেখানে রবি ঠাকুরের ভাষাতেই যেন মনের কোণে বেজে ওঠে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। রমনা বটমূল থেকে শুরু করে রবীন্দ্র সরোবর পর্যন্ত, চারুকলা অনুষদ থেকে শুরু করে উত্তরা, ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পহেলা বৈশাখের আনন্দে মেতে উঠেছিল সবাই। এভাবেই ছিল রাজধানী ঢাকার আয়োজন গতকালকে। এবারে অন্য প্রসঙ্গ। বাঙালি সংস্কৃতিতে বৈশাখের সাথে হালখাতা যেন এক অবিচ্ছেদ্য অংশ। এমনই এক হালখাতা নিয়ে জানাবো এবারে। উপজেলা ভূমি অফিসে ভূমি কর আদায়ে হালখাতা আজ, সেই বিষয়ে জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত করছি সহকর্মী গোলাম মওলা সিরাজকে। সিরাজ, শুভ সকাল জানাই আপনাকে। এই হালখাতার প্রচলন বৈশাখে আমাদের একেবারে শুরু থেকেই ছিল, এখনো সেভাবে স্তীমিত হয়ে যায়নি। গ্রামে গঞ্জে সেই হালখাতা প্রচলন রয়েছে, আর সেটাকে জিয়ে রাখতেই, টিকিয়ে রাখতেই, এই ঐতিহ্যকে ধরে রাখতেই ভূমি অফিস যে আয়োজনটি করেছে সেটি প্রশংসার দাবিদার। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। তাসনুভা, শুভ নববর্ষ এবং শুভ সকাল। যেমনটি বলছিলেন যে আমাদের নতুন বছর, বাংলা নতুন বছর বাঙালিদের জীবনে যেমনটা উচ্ছ্বাস নিয়ে আসে, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই যে হালখাতা এবং নতুন বছর দুটি একই সূত্রে এক গাথা। যেটি বলছিলেন যে এটি কিন্তু কালের পরিক্রমায়, অর্থাৎ ডিজিটালাইজড হতে হতে এটি কিন্তু এখন কম্পিউটার ল্যাপটপে ঢুকে গেছে এই হালখাতা। তো সেই জায়গাটায় নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস কিন্তু একটু ব্যতিক্রম আয়োজন করেছে আজকে আমরা যেটা এখানে এসে দেখেছি যে আসলে যে ভূমি যে খাজনা আদায়, কর আদায়, এই ব্যাপারটি কিন্তু আজকে এই নববর্ষ উপলক্ষে যে হালখাতার আয়োজন করেছে, এই হালখাতার মাধ্যমে কিন্তু আজকে উত্তোলন শুরু হয়ে গেছে। মূল প্রোগ্রামটা যদিও শুরু হবে 10টার দিকে, ইতোমধ্যে কিন্তু লোকজন চলে এসেছে। তো আমরা একটু জেনে নিতে চাই আসলে এই হালখাতার যিনি উদ্যোক্তা, নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার ভূমি, ওনার সঙ্গে এই যে হঠাৎ করে আপনার মাথায় এলো যে হালখাতা তো আমাদের এখন নেই বললে। ধন্যবাদ। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএর গ্র্যাজুয়েট, তো তখন থেকেই মাথায় আসছে যে কোনো জায়গায় গেলে যে নতুন কি ইনোভেটিভ আইডিয়া নেওয়া যায়।
ভূমি অফিসে যখন দায়িত্ব পেলাম, এলাকাবাসী বা আত্মীয় স্বজনের বিস্তর অভিযোগ এখানে ভালো মতো কাজ হয় না, বা মানুষের যে অভিযোগটা থাকে, মানুষের জ্ঞানের অভাব থাকে ভূমির বিষয়ে। তো সেখান থেকে এই আইডিয়াটা নিয়ে আসা যে আমাদের প্রাচীন যে ঐতিহ্য, এই হালখাতা উৎসব কিন্তু ভূমি অফিস থেকেই শুরু হয়েছে। সেই নায়েব তহসিলদার এখনো কিন্তু সেই পদবিগুলো আছে। তো মানুষ যেন মানে আমাদের অফিসে আসে, এটা যেন একটা উৎসবের মতো হয়। এই কর আদায়টাকে যেন আমরা অত্যাচার ব্রিটিশরা যেরকম করছে সেখান থেকে বের হয়ে এসে যাতে আবার এই নতুন বাংলাদেশে যাতে আমরা মানুষকে আরো সেবা দিতে পারি, সেটার জন্য এই উৎসবের আয়োজন, যাতে মানুষ আমাদের এখানে আসে এবং নতুন একটা তারা ছোঁয়া পায় যে ভূমি অফিস থেকে তারা একটা সেবার সাথে একটা আপ্যায়ন বা এই পুরাতন ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা, সেই আয়োজন থেকেই আসলে এই আইডিয়াটা এসেছে। আপনাকে ধন্যবাদ। জি, শুনছিলেন তাসনুভা। আসলে অন্যান্য বিশেষ করে এখন তো ওই হালখাতা দেখা যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে যেরকম হালখাতায় আপ্যায়নের ব্যবস্থা আছে বা একেবারে যে হচ্ছে যে লাল কাপড়ে মোড়ানো যে খাতাটা, সেই খাতাটাও কিন্তু আমরা এখানে দেখেছি। সবকিছু মিলিয়ে হালখাতার যে একটা অবয়ব, সেই অবয়ব কিন্তু আজকে নিয়ে এসেছে নাগেশ্বরী উপজেলা এই ভূমি অফিসে। তাসনুভা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। আমরা কুড়িগ্রাম থেকে হালখাতার প্রচলন সম্পর্কে জানছিলাম ভূমি অফিস থেকে। এই প্রচলন যেটি তৈরি হয়েছে পহেলা বৈশাখকে ঘিরে এবং যেটি এখনো পর্যন্ত বহাল আছে কিছু কিছু জায়গায়, অন্যান্য বিভিন্ন বিষয়ের মতো পহেলা বৈশাখে এই অনুষঙ্গটি আবারও যোগ হোক ভরপুরভাবে। চলুন এবারে দেখে নিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.3 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 18.6 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সব বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আজ যেন কলাপাতার মতো নতুন, সবুজ, স্নিগ্ধ, অরুণাভে ধোয়া। সূর্য উঠে এসেছে যেন রাঙা আলতার থালা নিয়ে, পুরনো দিনের নখ রেখা মুছে। মেয়ে শিশুর কপালে টিপ যেন রক্ত জবা ফুলের চোখ। চারুকলার হাত ধরে হাঁটে উৎসব, বাজে ঢাক। আজকের দিনটা যেন নতুন চাঁদের কপালে সিঁদুরের টিপ। শুভ সকাল আরও একবার।